আমি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, যে গ্রামে আমাদের গ্রামে কোনো আশেপাশে তো দূরে থাক 10 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল ছিল না। সো আসলে আমার জন্মের পরে প্রচুর আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার নাকে মুখ দিয়ে ব্লিডিং হয়। সে অর্থে কোনো ট্রিটমেন্ট যে হয়েছে তা না। তো পরে 2 বছরের দিকে আমার মা বাবা বুঝতে পারে যে আমি দেখতে পাই না। তো স্ট্রাগলটা যেটা হলো সেটা হচ্ছে আসলে আমাদের সামনে তো উদাহরণ ছিল না যে একজন দেখতে না পাওয়া ব্যক্তি কিছু করতে পারে, এই উদাহরণ তো তখন ছিল না, সত্যি কারোতেই ছিল না, বিশেষ করে চট্টগ্রামে ছিলই না। ঢাকা কেন্দ্রিক আমাদের সব উন্নয়ন তো ঢাকা কেন্দ্রিক, সেখানে আমরা চট্টগ্রামে কোনো এনজিও বা এই সমস্তগুলো দেখিও নাই। সো যেটা অনেক স্ট্রাগল করতে হয়েছে, গ্রামের স্কুলে পড়ার চেষ্টা করেছি, সেখানে পড়াশোনা হয়নি আমার। টিচাররা অনেক চেষ্টা করেছে, তাদের আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু তারা তো জানে না কী করে পড়াশোনা করাতে হবে। সেহেতু যে পলিসি আইনে সাপোর্ট ছিল তাও না। পরে কোনোভাবে খবর পেলাম যে ডাক্তারের কাউন্সিলিং আরও খারাপ, কারণ ডাক্তার বলতেছে যে ওদেরকে দিয়ে কিছু হবে না, আপনারা কিছু টাকা পয়সা থাকলে এটা জমায় রাখেন, সে কোনো রকমে খেয়ে দিয়ে বাঁচবে। সো দেখেন তাকে দিয়ে কিছু তো হবে না, সে তো দেখতে পায় না, আমরা কি করতে পারি, ও দেখতে পাবে না, ডাক্তারের কথা হচ্ছে সেটা। সো আমার মা বাবা খুব ফ্রাস্ট্রেটেড ছিল। তো পরে আমাদের কেউ একজন রিলেটিভ বলল যে একটা স্পেশাল স্কুল আছে ব্লাইন্ডের জন্য, সেখানে আমি পড়াশোনা শুরু করলাম চিটাগাংয়ে। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি ওখানে কিন্তু কোনো বই ছিল না, অনেক অসুবিধা, কোনো প্রযুক্তি নাই, কিছু নাই। সো ওখানে এক শিক্ষক ছিল, নাম হচ্ছে আব্দুস সামাদ স্যার। আমার দায়িত্ব নিলেন যে স্যার আমাকে ব্রেল করে দিতেন, অডিও করে দিতেন। আমার বাবা অফিস থেকে এসে সবার মতো, সব বাবা মাদের মতো বই পড়ে শোনাতেন, মা পড়তেন বা আমার ভাইরা, বিশেষ করে বন্ধুবান্ধবরাও হেল্প করতেন প্রচুর। আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় কিন্তু আমি দেখতে পেতাম না, এটা কিন্তু বুঝতে পারতাম না, কারণ সবাই খেলতো, আমাকে খেলায় নিত। ফুটবলে আমাকে খেলায় নিত, এক দলে আমি থাকতাম, হাফ অ্যান আওয়ার আমি এক দলে, হাফ অ্যান আওয়ার অন্য দলে, কারণ ওরা আমাকে নিত দুধ ভাত, জাস্ট বাদ দিত না। আমি কখনো দেখি নাই আমার বন্ধুরা কখনো আমাকে বাদ দিছে, আমি ওদের সাথে দৌড়াতাম, গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটাতাম। আমি আমার মাকে দেখতাম, মানে আত্মীয় স্বজন কেউ আসলে প্রচুর কান্না করতো উইদাউট এনি নয়েস। আমি যখন, আমার মনে আছে এখন, আমি আমার মার মুখে হাত দিতাম, দেখতাম ওনার চোখটা ভেজা। হ্যাঁ, তা আমি মাঝে মাঝে আঙুল নিয়ে আমার মুখে দিতাম, আমার এখনও মনে আছে সল্টি ওয়াটার আমি দেখতাম, ভাবতাম যে মায়েদের মনে হয় সবসময় মুখ ভেজা থাকে আর লোনা পানি থাকে মুখের মধ্যে, এটাই আমার মনে হতো আসলে। প্রাইমারি স্কুল শেষ করছি ব্লাইন্ড স্কুলে, আমার সাথে আরও আমার 2-1 বন্ধু মিলে আমরা প্রাইভেটে পরীক্ষা দিলাম, পাশ করলাম। ভালো কলেজে ভর্তি হতে গেলাম, পারলাম না, কিন্তু সিটি কলেজ ওরা আমাদেরকে অ্যালাউ করলো, সেখানে আমরা পড়াশোনা করলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলাম, এটা একটা স্ট্রাগলের বড় পার্ট, যে চাইলাম যে সাবজেক্টে পড়তে চাইলাম ওরা আমাদেরকে দিল না, অনেক কষ্ট করে, অনেকটা সংগ্রাম করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমার মনে আছে আমরা কিন্তু হাঙ্গারি স্ট্রাইকও করতে হয়েছিল, কারণ তারা আমাদের নিচ্ছিল না তখন। আপনি জেনে খুব খুশি হবেন যে বিশ্ববিদ্যালয় 20 বছর আগে আমাকে নেয় নাই, নিতে চায় নাই, সেই বিশ্ববিদ্যালয়কে ইনক্লুসিভ ইউনিভার্সিটি করা হচ্ছে, এবং সেই ইনক্লুসিভ ইউনিভার্সিটির নেতৃত্বটা কিন্তু আমি দিচ্ছি, আইডিয়া আমার। এই রিসেন্টলি কিন্তু আমরা একটা অ্যাক্সেসেবল ই লার্নিং ল্যাব করে দিয়েছি, যেখানে 100 দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে কিন্তু বই পড়ছে, ট্রেনিং পাচ্ছে, অসাধারণ একটা লাইব্রেরিতে চমৎকার একটা ল্যাব করে দিয়েছি, যেটা অনলাইনে তারা শিখতে পাচ্ছে। আমার জীবন মোড়টা ঘুরে যায় যখন আমি ডাস্কিন লিডারশিপ ট্রেনিংয়ের জন্য জাপানে যাই। এর আগ পর্যন্ত আমি কখনো কম্পিউটার দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ব্যবহার করতে পারি, এটা আমি শুনেও দেখি নাই, কোনোদিন শুনিও নাই। তখন কি পর্যন্ত আমার ড্রিম ছিল হয়তো আমি পাশ করে কোনো ব্লাইন্ড স্কুলের টিচার হব বা কি করব, কিছু একটা করব, মানে তেমন কোনো বড় ড্রিম ছিল না সত্যিকার অর্থে। ওখানে গিয়ে কিন্তু আমি আইসিটির উপরে পড়াশোনা করলাম, ব্লাইন্ড স্কুল নিয়ে পড়াশোনা করলাম, ব্রেইল বুকস কীভাবে তৈরি করতে হয়, নানা টেকনোলজি নিয়ে আমি পড়াশোনা করলাম। এইখানেও একটা বড় সমস্যা হচ্ছে, জাপানের কিছু ব্যক্তি যারা আমাদের ট্রেনিংয়ের হেড ছিল, বা তারা বলছে যে তোমার দেশে তো কোনো ইলেকট্রিসিটি নাই, তুমি কি টেকনোলজি শেখো, হ্যাঁ তুমি এই সমস্তগুলো বাদ দাও। তখন আমি বললাম যে না, আমি তো তোমাদের দেশে আসছি, আমার দেশে যেটা নাই সেটা নিয়ে যাওয়ার জন্য আসছি। হ্যাঁ, আমি তো এমন কিছু শিখতে আসি নাই যেটা আসলে আমাদের দেশে আছে, সেটা তোমার দেশে আসার দরকার কি। তো আমি আসলে টেকনোলজি নিয়ে শিখি, এবং ফিরে এসে আমি ভাবলাম এত কিছু শিখে আসলাম, দেশে তো কাজের অভাব হবে না। সত্যি আমি এসে খুব আশাবাদী ছিলাম যে আমি দেশে কাজ করতে পারবো। সো ভেরি ইন্টারেস্টিং, কেউই বিশ্বাস করলো না যে আমি কিছু কাজ করতে পারি, বড় বড়
লোকজনের কাছে গেলাম, তারা শুনলো, কোনো ধরনের আশা দিল না। আমি 1 বছর স্ট্রাগল করলাম, কোনো চাকরি পাই নাই। আসলে এই 2004 সালে যখন আমি ইপসাতে জয়েন করলাম, এরপর থেকে কিন্তু আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নাই। শুরুতে কিন্তু দেখুন আমি শুরু করেছিলাম, আমার মনে আছে আমি জাস্ট 5,000 টাকা স্যালারিতে কিন্তু আমি কাজ শুরু করেছিলাম, যখন আমাকে ইন্টারনেটের বিল দিতে হতো প্রায় 2,000 টাকা। এবং দিন শেষে কিন্তু আমার পকেটে আর কিছু থাকতো না, কারণ হচ্ছে আমাকে যাতায়াত করতে হতো সব কিছু মিলে। 2009 সালে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা ভিশন দিলেন যে ডিজিটাল বাংলাদেশ, এবং উনি A2I প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে শুরু হলো, সেই A2I প্রোগ্রামে আমি যুক্ত হলাম এবং আমি তাদের সাথে কিন্তু ভলান্টিয়ারলি একদম স্বেচ্ছাসেবার ভিত্তিতে সময় দিতাম বছরের পর বছর। আমি তাদেরকে বলেছি যে আসলে আপনাদের সকল সেবা সবার জন্য হতে হবে, কোনোভাবেই প্রতিবন্ধী মানুষকে বাদ দেওয়া যাবে না, এবং সেবা ওয়েবসাইট এটা অ্যাক্সেসেবল হতে হবে, যার জন্য আমি কিন্তু কাজ করতাম তাদের সাথে। কাজ করতে করতে আমি আসলে উদ্ভাবক হিসাবে কাজ করা শুরু করলাম। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশে একটা ওয়েবসাইট থাকবে না যেটি সবার জন্য ব্যবহার উপযোগী না, একটা সেবা থাকবে না যেটি সবাই ব্যবহার করতে পারে না। এই জন্য আমরা কাজ করছি, নতুন নতুন উদ্ভাবন আমরা করছি। এই কাজগুলোর জন্য আমরা অনেকগুলো পুরস্কার পেয়েছি। এই পুরস্কারগুলোর মধ্যে যেমন আমি বলতে পারি, 2010 সালে আসলে আমরা মন্থন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, দিল্লি থেকে গিয়ে এটা আমরা গ্রহণ করি। 2013 সালে ওয়ার্ল্ড ব্যাংক এবং মাইক্রোসফটের একটা পুরস্কার, এটা ইপসাত পেয়েছিল, যেটা আমি কলম্বোতে গিয়ে রিসিভ করি আমাদের এই কাজগুলোর জন্য। 2014 সালে আমরা ISIF এশিয়া অ্যাওয়ার্ড, যেটা আমরা তুরস্কে গিয়ে আমরা গ্রহণ করি আমাদের এই অ্যাক্সেসেবল বুকস অ্যান্ড টেকনোলজির জন্য। 2015 সালে আমরা ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড অন অ্যাক্সেসেবল পাবলিশিং, এটা আসলে লন্ডন বুক ফেয়ারে গিয়ে আমি এবং আমরা এটা রিসিভ করি, এবং ইপসা প্রধান নির্বাহীও আমার সাথে ছিলেন এই পুরস্কারটা নেওয়ার জন্য। আমরা 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ব্যক্তিগত অ্যাওয়ার্ড দেন সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে, সেটি হচ্ছে যে সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে এই সমস্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি কাজের জন্য। 2017 সালে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে বাংলাদেশ সরকার A2I তারা WSIS পুরস্কার জাতিসংঘের যেটি লাভ করে আমাদের এই মাল্টিমিডিয়া টকিং বুকের উদ্ভাবনের জন্য, যেটি আমরা জেনেভা থেকে গিয়ে গ্রহণ করি। 2017 সালের ডিসেম্বর মাসে আমি হেনরি ভাস্কার্দি অ্যাওয়ার্ড রিসিভ করার জন্য নিউ ইয়র্কে যাই, এবং ফাইনালি ইউনেস্কো পুরস্কার 2018 সালে, যেটি আমি প্যারিস থেকে গ্রহণ করি। এই পুরস্কার থেকে লব্ধ অর্থ পুরোটাই আমি এই অ্যাক্সেসেবল বই তৈরি এবং টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করব। এই টাকার উপরে আমার কোনো অধিকার নাই, কারণ এটা প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করতে গিয়ে আমি পেয়েছি। আমি মনে করি আমরা সব সমস্যার সমাধান এখনও করতে পারি নাই, সামান্য কিছু কাজ করেছি, আমাদের অনেক দূর যেতে হবে।